আচ্ছা, ইনফরমেশনগুলো একটু দেখো। মোবাইল কাছে থাকবে না, খাতা বের করে সবাই। মোবাইল সুইচ অফ হবে, অথবা মোবাইল কাছে রাখতে পারো, মোবাইল চাপাচাপি করবে না। আমি একটা টাস্ক দেবো একটু পরেই, সেটা নিয়ে তোমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকবে। সবাই খাতা বের করো। ইনফরমেশনটা কি সবাই বুঝতে পারছো? পরে যারা আসছো, নেক্সট টুইসডেতে সিটি, আমরা সিটি মিনিমাম 3টা নিব, বেস্ট 1 কাউন্ট করব, বেস্ট 1 কাউন্ট করব। একটাতে 0 পাইলে আরেকটাতে 10 পাইলে 10 কাউন্ট করব, ঠিক আছে? সবগুলো 0 পাইলে 0ই কাউন্ট করব। অ্যাটেন্ডেন্স অনুযায়ী আমি ল্যাবের রেজাল্টটা একটু বেশি দেখি। থিওরির রেজাল্টটা অ্যাটেন্ডেন্স অনুযায়ী খুব একটা দেখা হয় না, তবে অ্যাটেন্ডেন্সের উপরে আমি বাকি যে আরও 20 মার্কস আছে না, অ্যাটেন্ডেন্সে 10, ক্লাস টেস্ট 10, অ্যাসাইনমেন্ট 10, এগুলো অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে না। ছেলেটা ভালো ক্লাস করে, ক্লাসে কোশ্চেন করে, ক্লাসে মনোযোগী আছে, শেখার আগ্রহ আছে, তাকে আমি মন চাইলে প্লাসও দিয়ে দিতে পারি, ঠিক আছে? আগে দিয়ে দেবো। আচ্ছা, ইনফরমেশনটা দেখো 13 তারিখে হচ্ছে ক্লাস টাইমে সিটিং। আচ্ছা, সিলেবাসটা হচ্ছে একদম ওই যে ফ্লোচার্ট পড়াইছিলাম, ওইটা ফ্লোচার্ট, 2টা ফ্লোচার্ট পড়বা। আর ওয়াটার চ্যাপ্টারটা হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। এতটুকু পর্যন্তই হচ্ছে তোমার সিলেবাস। পড়বা কোনগুলা? পড়বা হচ্ছে বড় কোশ্চেন পড়বা না, বড় কোশ্চেন, বড় ডেসক্রিপশন টাইপের টপিক পড়বা না। পড়তে পারে এরকম, হোয়াট ইজ ওয়াটার অ্যান্ড হোয়াট আর দ্য কী বলে এফেক্টস অফ হার্ডনেস অফ ওয়াটার ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এরকম হতে পারে। অথবা রাইট ডাউন দ্য পটেনশিয়াল প্রবলেম অ্যারাইজড বাই দ্য হার্ড ওয়াটার ইন দ্য টেক্সটাইল উড প্রসেসিং। এইরকম মানে যে তোমাকে বুঝে আসতে হবে, ছোট ছোট আনসার হবে। অথবা হাউ টু রিমুভ দ্য হার্ডনেস, টেম্পোরারি অর পারমানেন্ট হার্ডনেস, জাস্ট রিয়াকশনটা দিয়ে দিলেই হবে। এই জিনিসগুলি এই ধরনের কোশ্চেন হবে। অথবা ডিগ্রি টেবিল আসতে পারে যে তোমার ক্লাসিফাই দ্য ওয়াটার অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস, এরকম আসতে পারে। অথবা তোমার পিপিএম কি, তারপর হচ্ছে তোমার ডিগ্রি কি, এই জিনিসগুলো আসতে পারে। শর্ট নোট হিসেবে কিছু আসতে পারে, আমি হয়তো 5-6টা কোশ্চেন করব। তোমার হচ্ছে এরকম থাকতে পারে যে তোমার গ্রেইন সম্বন্ধে আমি বলছিলাম না, গ্রেইন মনে আছে? কত ছোট গ্রেইন? 1 গ্রাম সমান কত গ্রেইন বলছিলাম, মনে আছে? লাগনি ছিল না? 15 কত 4 এরকম। এই ধরনের কিছু টার্ম তোমাদের জানা দরকার। 1 দাও সমান কত? দাও যেটা কোনো বলতে পারো, জানো না? এটা হচ্ছে তোমার 0.001 ইঞ্চ। এরকম আমি ক্লাসে অফ টপিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, এরকম কিছু থাকতে পারে। কেন থাকতে পারে বুঝতে পারছো? 1-2 মার্কের জন্য থাকতে পারে। কেন থাকতে পারে কে বলতে পারবা? এই যে এগুলো মানে যে সাইড টপিক অথবা অ্যাসিস্ট্যান্ট টপিক যেটাই বলো, সাপোর্টিভ টপিক, এগুলো নিয়ে আমি কথা বলছি। এইগুলো কোশ্চেনে মানে রিলেটেড না, একদম ডিরেক্টলি ওয়েট প্রসেস রিলেটেড না, কিন্তু এগুলো কোশ্চেনে আসতে পারে। কেন আসতে পারে? রাইট, ক্লাস অ্যাটেন্টিভিটি। আচ্ছা, 1 হচ্ছে
1 ইঞ্চিকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কত ছোট সংখ্যা হতে পারে, কত মানে এই পরিমাণটা, এই ডিস্টেন্সটা কত, অথবা এটা তো তোমার কি লেংথের ইঞ্চি কি দিয়ে দৈর্ঘ্যর পরিমাপের জন্য না, এটা জাস্ট দাওটা হচ্ছে তোমার থিকনেস মেজারমেন্টের জন্য, থিকনেস পুরুত্ব। তো সেক্ষেত্রে কত ক্ষুদ্র মানে পাতলা জিনিস মেজার করার জন্য এই টার্মটা ইউজ হয়। কথা কি বুঝতে পারছো? 1 ইঞ্চিকে 1000 ভাগ করলে তুমি কি একেবারে খুব মানে সহজে এটা বুঝতে পারবা? এত ক্ষুদ্র একটা ইউনিট। এটা কোথায় ইউজ হয়? যখন তোমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 পড়বা, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, 2 পড়বা, তখন এইগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পারবা। যে মেজারমেন্টগুলো এত মানে যে স্পিনিং মেশিন দেখছো তোমরা, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের স্পিনিং মেশিনগুলো দেখছো সুতা বানানোর, সেখানে দেখছো তার মেকানিজমগুলো কেমন, তার পার্টসগুলো কত ক্ষুদ্র ক্ষুদ্র এবং কত কমপ্লেক্স, সেগুলো দেখবা। সেখানে সেটিংয়ের অনেক কিছু এটা দিয়ে করা হয়ে থাকে। এটা জাস্ট আসলো, কিন্তু গ্রেনটা হচ্ছে তোমার এইখানে তোমার এই যে পিপিএম আছে না, আমরা করেছি, তো ওয়াটার হার্ডনেস যেটা আছে সেটাতে আমরা এটার ব্যবহার আছে যে জন্য এটা নিয়ে আমরা কথা বলা। আর এটা পাশাপাশি আরও একটা ক্ষুদ্র একক নিয়ে তোমাদের জানিয়ে রাখলাম, তোমরা স্টাডি করবা। আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে আমরা গ্রুপ ডিসকাশন করব। কোনটা নিয়ে? সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার। লেখো, এটা আমি 10 মিনিট পরেই তোমাদের দিব। হচ্ছে তোমরা এটা চ্যাট জিপিটি ইউজ করবা, নিজেরা 3-4 জন করে গ্রুপ হবা, চ্যাট জিপিটিতে সার্চ দিবা, সেটা বাংলা ইংলিশ ভার্সনে সার্চ দিবা, দেওয়ার পর সেটা বুঝবা, বোঝার পরে গ্রুপ ওয়াইজ এক্সপ্লেন করবা। হাউ টু প্রিপেয়ার 1 নর্মাল সলিউশন, 0.1 নর্মাল সলিউশন। হাউ টু প্রিপেয়ার 1 নর্মাল সলিউশন, 1.1 নর্মাল সলিউশন, 2টা সলিউশন। মানে একটা পারলে আর একটা অটোমেটিকলি জাস্ট 10 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। হ্যাঁ, 0.1 নর্মাল নাম্বার না, নর্মাল। মোলারিটি, নর্মালিটি এগুলো পড়ছো না? পড়ছো? এবং এখানে তোমরা একটা অ্যাসিড নিতে পারো, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিতে পারো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাউ টু প্রিপেয়ার 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন অ্যান্ড 1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। হাইড্রোক্লোরিক। আচ্ছা, এখন আসে আমরা একটু টপিকে যাই। এস্টিমেশন অফ হার্ডনেস বাই ট্রাইট্রেশন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আগামীকাল যারা সিআরএস একটু মনে করে দিবা, ল্যাব ক্লাসে আমরা ওয়াটার হার্ডনেস মেজার করব হান্না হার্ডনেস টেস্টের কিটের মাধ্যমে। আমাদের এখানে একটা সুন্দর ওয়াটার হার্ডনেস টেস্টের একটা কিট বক্স আছে। তোমরা আজকেই বলে রাখি, তোমরা হচ্ছে গ্রুপ করে ফেলবা আজকেই। গ্রুপটা হচ্ছে 4 জন 5 জন করে ম্যাক্সিমাম। এক গ্রুপ হচ্ছে হাতে কাজটা করবা, ট্রাইট্রেশনটা করবা, আর এক গ্রুপ সেটা ভিডিও করবা। সবগুলো নিয়ে একটা রিল হবে। হ্যাঁ, সেই রিলটা তোমরা শেয়ার করবা, তোমাদের ফেসটা পাবলিক যাবে এবং আমিও শেয়ার দেবো। হ্যাঁ, এটা হচ্ছে মানে সবচেয়ে ভালো হতো তোমাদের জন্য যদি অ্যাপ্রন প্রোভাইড করতে পারতাম। এটা নিয়ে আমি কথা বলতেছি। অ্যাপ্রন গ্লাভস আছে আমাদের অনেক। আর যদি তোমরা একটু নিজে থেকে যদি পারো, 100-150 টাকা হলে অ্যাপ্রন পাওয়া যায়। একটা নিজেকে ডাক্তার একটা ফিলও হবে। ঠিক আছে? কেন তোমরা ফ্যাক্টরিতে যখন যাবা, ফ্যাক্টরি ল্যাব আছে না,
সেখানে তোমার এই অ্যাপ্রন পরেই কাজ করতে হবে যদি ল্যাবে জব করো। ম্যানেজার পর্যন্ত অ্যাপ্রন পড়তে হয়, মানে সিচুয়েশন বুঝে নর্মালি স্টাফদের অ্যাপ্রন পড়তে হয়। ল্যাবে অ্যাপ্রন, গগলস, মানে কাজের উপর ভিত্তি করে এগুলো পড়তে হয়। সেফটি, ওই যে বলে না পিপিই, পিপিই কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, এটা ম্যান্ডেটরি। কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে এটা ম্যান্ডেটরি। তা এটা ইঞ্জিনিয়াররা করতেছে না। আবার যারা ওই যে কি বলে বায়োমেডিক্যালে যারা আছে, কি বলে বায়োকেমিস্ট যারা আছে, এরা কি এদেরও তো ওই যে আছে না যে তোমার যারা পিএইচডি করে, ইঞ্জিনিয়ার ডাক্তার যারাই করে, তারা ল্যাবে কাজ করে না, তারা তো অ্যাপ্রন পরেই পিপিই পরেই করে। তা তোমাদের আমি সাজেশন দিয়ে রাখলাম, যদি পারো 100-150 টাকা হলেই অ্যাপ্রন পাওয়া যায়, কিনে নিয়ে আসো। হ্যাঁ না না, যার যার জন্য আলাদা। আমাদের যথেষ্ট পরিমাণ গগলস আছে, গ্লাভস আছে, কিন্তু অ্যাপ্রনটা নাই, এটা কেনা হয়নি। করোনার সময় আমি নিজে একটা অ্যাপ্রন কিনেছিলাম, সেটা যে কই রাখছি। ঠিক আছে, যদি পারো আর কি, খুব একটা খরচ না। তাহলে ওয়াটার হার্ডনেস টেস্টের হচ্ছে ইডিটিএ অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিভিন্নভাবেই করা যায়, ইথাইলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড দিয়েও করা যায়। তা আমরা হচ্ছে আমাদের যেহেতু ওয়াটার হার্ডনেস টেস্টের জন্য আমাদের টেস্ট কিট আছে, আমরা সেটাই করব। এখানে জাস্ট একটা দেখো, যে জিনিসটা একটু পরেই তোমরা স্টাডি করবা, যে 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনটা তোমরা তৈরি করে নেবা। আর পাশাপাশি দেখো এখানে কি আছে, ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, এটা মিথাইল অরেঞ্জ অথবা বিভিন্ন ধরনের ব্লু ইন্ডিকেটর থাকে, অরেঞ্জ ইন্ডিকেটর থাকে, ব্লু ইন্ডিকেটর থাকে। তো মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর এখানে দেওয়া আছে, এটা একটু পরে তোমরা বুঝতে পারবা। এখানে যে কনিক্যাল ফ্লাক্সটা নেওয়া হয়েছে, এটার মেজারমেন্ট ক্যাপাসিটি হচ্ছে 500 সিসি অথবা 500 ml। প্র্যাকটিক্যালি আমরা বুঝবো, তারপর একটু বলে যাচ্ছি। আর এর মধ্যে আমরা 200 সিসি অথবা 200 ml হার্ড ওয়াটার নিব, অথবা একদম নিচ থেকে পানিটা নিব, যেটা আসলে হার্ডনেস কেমন আছে আমরা জানি না। কি হলো? আচ্ছা, এরপরে দেখো আমরা পানি নিয়েছি কোথা থেকে, র ওয়াটার। এর মধ্যে আমরা কি নিয়েছি, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর। কারণ পানির মধ্যে ইন্ডিকেটর নিচ্ছি কি কারণে, যাতে কালারফুল হয়, সহজে চেঞ্জটা বোঝা যায়। তারপরে আমরা এখানে কি নেব, 0.1 হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন নেব। যেটা কিভাবে নিব, এই যে এখান দিয়ে দিতে থাকবো আস্তে আস্তে ড্রপ আকারে, যতক্ষণ পর্যন্ত এই মিথাইল অরেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে ভায়োলেট অথবা লাইট ব্লু টাইপের না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে দিতে থাকবো। এখন দেখো এখানে কি মেজারিং একটা পিপেট আছে না, বুরেটটা মেজারিং না, এখানে কত ml যাচ্ছে হাইড্রোক্লোরিক সলিউশন, 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন যাচ্ছে, সেটা আমরা কাউন্ট করব। ধরো ওটা মিথাইল অরেঞ্জ থেকে কনভার্ট হতে তোমার 100 সিসি অথবা 100 ml 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাহলে ডিরেক্টলি প্রফেশনাল আমরা বলে দেবো এর হার্ডনেস কত, 100 ppm। স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য স্যার আমরা ইন্ডিকেটর নিলাম স্যার, যে মিথাইল অরেঞ্জ, সেক্ষেত্রে স্যার মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে স্যার, কোনটার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? কোনটার ক্ষেত্রে কোনটা, এটা হচ্ছে তোমার নর্মালি ইন্ডিকেটর আমার দেখা মতে দুইটা, একটা হচ্ছে তোমার এই যে অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর আছে, আর ইডিটি এর জন্য আরেকটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরটার হচ্ছে তোমার ব্লু, কিন্তু কি ব্লু এই নামটা এখন ভুলে গেছি, আমরা আগামীকাল ল্যাবে সেটা দেখব। আচ্ছা, এখন দেখো 0.1 নর্মাল কোল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড
যখন আমরা এখানে দিচ্ছি, এটা ধরো 100টা ড্রপ 100 ml লাগলো। এখন এখানে বলা হয়েছে দেখো প্রত্যেকটা ড্রপের জন্য অর্থাৎ প্রত্যেকটা ml এর জন্য আমরা যদি কম্পেয়ার করি, আমরা বেসিক্যালি হার্ডনেসটা কী হিসেবে দেখতে চাই? আমরা জানি ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের সল্ট, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি। ম্যাগনেসিয়াম কার্বনেটও এখানে এফেক্টেড, বাট ক্যালসিয়াম কার্বনেট সবচেয়ে বেশি ক্ষতিকর। এই জন্য এই যে 0.005 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট, এই 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 cc, এটা প্রমাণ করতেছে কি 0.005 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি। তার মানে 100 cc যদি লাগে, তার মানে 100 × 0.005 মাল্টিপল করলে কত হচ্ছে? 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই পানিতে আসে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? বুঝছো সাকিব? আচ্ছা, রিয়াকশনটা দেখো, সিম্পল রিয়াকশন, এটা মনে হয় এর আগেও দেখাইছি। এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, বাইকার্বনেট বাইসালফেট যুক্ত লবণ পানিতে থাকলে টেম্পোরারি হয়। তাহলে রিয়াকশনটা কী হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইডের, এটার অধ্যক্ষ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কী হচ্ছে? ভলাটাইল হচ্ছে, পানিতে আসে। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা ট্রাইটেশন করে দেখতে পারি যে পানির হার্ডনেস কত। আর এটার হচ্ছে তোমার যদি আমরা বিভিন্ন ডিগ্রিতে নেই, ফ্রেঞ্চ হার্ডনেস ডিগ্রিতে নেই, তাহলে জাস্ট হচ্ছে এটা কনভার্সন মেথড সিস্টেম। আর টোটাল হার্ডনেস যদি বের করতে চাই, পার্মানেন্ট হার্ডনেস বের করতে চাই, তাহলে টোটাল হার্ডনেস থেকে টেম্পোরারি হার্ডনেসটা মাইনাস করলেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ফর্মুলা, ল্যাবে আমরা করবো এটা। আর ইডিটিএ দিয়ে যেটা করা আছে, ইডিটিএ হচ্ছে ইডিটিএ, একটু লেখো, ইথাইলিন ডাইঅ্যামিন, দুটা অ্যামিন আর কি, ইডিটিএ ইথাইলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটার হচ্ছে এই যে ক্যালকুলেশনটা কে বলতে পারবে এটা কি বোঝাচ্ছে? ইথিলিন ডাইঅ্যামিন ইডিটি এর একটা মলিকুলের কি বোঝাচ্ছে? এটা মলিকুলার ওয়েট, তাই না? আচ্ছা, ধরো, আচ্ছা, ওয়ান নর্মাল এটা তো তোমরা একটু পরেই পড়বা, তারপর বুঝাবা আমাকে, তারপর একটু বলে রাখি। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত? 40, 12, 16 কত হয়? হ্যাঁ, 100 হয় না? 100 পয়েন্ট সামথিং হয়, কারণ এখানে 40.06, এখানে তোমার হচ্ছে 12.01, ওই যে 100 পয়েন্ট সামথিং হয় আর কি, তার মানে 100, তাই না? আচ্ছা, 100 গ্রাম, এটা হলো গ্রাম পার মোল। এখন 1 মোল পার লিটার মানে কি কে বলতে পারবা? 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার কত ক্যালসিয়াম কার্বনেট? তার মানে কি 100.009 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত আছে? 1000 ml ওয়াটারে আছে, তাই তো? সিম্পল না? এরপরেও তোমরা আজকে একটু স্টাডি করবা, বোঝো নি? ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল পার লিটার 1 নর্মাল সলিউশন, যদি ক্যালসিয়াম কার্বনেটের 1 নর্মাল সলিউশন কথা বলি, 1 নর্মাল সলিউশন, তার মানে 1 নর্মাল মানে কি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 1 লিটার পানিতে দ্রবীভূত আছে। যদি সলিউশনের কথা বলি, কথা বুঝছো? তাহলে 1 নর্মাল সলিউশন তার মানে কি 100 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট 1000 লিটার পানিতে দ্রবীভূত আছে, ওই সলিউশনটাকে 1 নর্মাল ক্যালসিয়াম কার্বনেটের সলিউশন বলতেছে। আচ্ছা, এখানে দেখো 1 মোলার সলিউশন অফ 1 মোল, সরি মোলার না, 1 মোল সলিউশন অফ 1000 ml কন্টেন কত? সেম জিনিসই বোঝাচ্ছে না, আমি যেটা বললাম সেম জিনিস না। ইডিটি আর ওজন কত? মলিকুলার ওয়েট 372। তাহলে 1 নর্মাল সলিউশন বলতে আমরা বুঝবো 1 মোল ইডিটিএ 1000 ml অথবা 1 লিটার পানিতে দ্রবীভূত আছে। এটাকে যদি আমি 0.01 করি, মানে 100 ভাগের 1 ভাগ করি, তাহলে কি এটাকে 1000কে আমরা 100 দিয়ে ভাগ দেব, তাহলে আমার নিতে হবে ওই সলিউশনের মধ্যে কত? 372 থেকে 100 দিয়ে ভাগ দিলে 3.72 গ্রাম। জাস্ট সিম্পল কনভার্সন, পাটিগণিত কনভার্সন আর কিছু। প্রসেসটা আমরা টাইট্রেশনটা কালকে দেখব। আমরা কত ড্রপ নিব, আমরা নর্মালি 1 ড্রপ হচ্ছে মিথাইল অরেঞ্জ নিব, অথবা ওখানে ব্লু ইন্ডিকেটর আছে, কি একটা নাম ভুলে গেছি। আর হচ্ছে তোমার একটা বাফার সলিউশন আছে, 1 ml বাফার সলিউশন নেব। বাফার সলিউশনের নাম শুনছো তোমরা? কাজ কি স্যার? দ্রবণে স্যার এই যে ব্যালেন্স স্যার কোন জাইদি সলিউশনের কোনো পরিবর্তন হয় না, সেটাই তো বাফার সলিউশন। এটাই স্যার পড়ছিলাম মনে হয়। কি বাফার সলিউশনের কাজ কি? হ্যাঁ, কি কাজ? বাফার কয় ধরনের হয়? কি কি? রাইট, অ্যালকালাইন আর হচ্ছে অ্যাসিডিক। মানে এটা অনেকটা হচ্ছে তোমার এই ঘুমাই খাবো, সামনে সামনে আসো, সামনে আসো। আসো আসো, তুমি আগে ওয়াশরুমে যাবা, হাত মুখ ধুয়ে আসবা। একটা বালিশ টালিশের ব্যবস্থা করলে ভালো হয়। যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, লাগবে? একটু পরে কাজ শুরু করলে আর ঘুম আসবে না। আচ্ছা, কী ছিল? বাফার হচ্ছে 2 ধরনের, অ্যাসিডিক আর অ্যালকালাইন। জাস্ট হচ্ছে বাফার অনেক সময় ইন্ডিকেটর হিসেবে কাজ করে, অ্যাসিডিটি অ্যালকালিনিটির মানে ইন্ডিকেটর হিসেবে অনেক সময় কাজ করে। যেমন বাফার সলিউশনে তোমার অনেক সময় ওই যে কি বলে ক্যালিব্রেশন, অ্যাসিডের অ্যাসিডিটি ঠিকঠাক আছে কিনা, অ্যালকালির অ্যালকালিনিটি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এরপরে আসো ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের ইয়াটা আমি ফর্মুলাটা নেক্সট মানে ল্যাবেও দেখাই দেবো, আজকে একটু লিখে দিই। আজকে হচ্ছে তোমার এরকম অ্যামাউন্ট অফ হার্ডনেস ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ইডিটিএ, তারপর হচ্ছে তোমার কি বলে মোল অফ ইডিটিএ, তারপর হচ্ছে 1000 মানে 1 লাখ আর কি। এই কনভার্সনগুলো কালকে শেখাবো, সহজ করে এগুলো করা যায়। আর হচ্ছে অ্যামাউন্ট অফ স্যাম্পল ওয়াটার ইন ml। এটা ইডিটিটা হচ্ছে তোমার 0.001 হয়, বিভিন্ন হয়, 0.01 হয়, আরও ডাইলেট হলে 0.003 হয়।
এটা ডাইলুশন প্রসেস, আর কিছু না। এটার উপরে তোমার হচ্ছে এটা হচ্ছে যে ধরনের মানে এই ইডিটে এটা সাপ্লাই করা হয় ওটার উপরে গায়েই লেখা থাকে যে ডাইলুশন এরকম। আর কয়টা ড্রপ লাগলো, কতগুলো এমএল, কত এমএল ইডিটি এটার গেল, আর তার হচ্ছে তোমার মোলারিটি। আর এই 1 লাখটা হচ্ছে ইডিটি এর, ধরো তোমার কি আছে, ইডিটি এর হচ্ছে তোমার মোলারিটি কত আছে, ধরো এটা আছে, তো এটার সাথে এটা গুণ করলে কত হয়, 1 লাখটার হিসাবটা আমরা বুঝাই দেবো পরে। গুণ করলে কত হবে তাহলে 300, তাই না? আর এর স্যাম্পল ওয়েট হয়তো তুমি 15 ml নিলা, 20 ml নিলা, 30 ml নিলা, যেটাই নিলা, এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখব, কিন্তু ফর্মুলা হচ্ছে এটা। যদি আমরা এটা ক্যালসিয়াম কার্বনেটের ইয়াটা ধরি তাহলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিটা আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেটের কত মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে সেখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটের আমরা জানি কত, 1 মোল সমান কত, 100 × 0.9 গ্রাম। এটা আমরা ধরবো এখানে। এটা বেশ কিছু সিস্টেম আছে। এটা আমরা পড়েছিলাম না, হাউ ডাজ দ্য ওয়াটার হার্ডনেস অ্যাফেক্ট দ্য টেক্সটাইল প্রসেসিং, পড়েছিলাম না? এইখান থেকে আমাদের আজকে শুরু করার কথা। শুরু করার আগে তোমাদের হচ্ছে 10 বাজে, তো আমি 10 মিনিট সময় দেব স্টাডি করার জন্য, তারপরে তোমরা গ্রুপ করে ফেলো। এটা পজ দাও। নর্মাল দ্রবণ জিনিসটা এর আগে শুনছো না? নর্মাল দ্রবণ, নর্মাল সলিউশন শুনছো না? ভুলে গেছিলে নাকি? ভুলে গেছিলে, এখন তো বুঝছো নাকি? সাধারণ দ্রবণ, না না না, এটা নর্মাল মানে অন্য কিছু। নর্মালিটি মোলারিটি একটু পড়তে হবে। নর্মালিটি আছে না, মোলারিটি আছে, এগুলো পড়তে হবে, পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি সিম্পল অ্যান্সার চেয়েছিলাম, তোমরা আরও মানে একদম ক্যালকুলেশন করে খুব ভালো করেছো, এটা ভালো হয়েছে। একটা জিনিস হচ্ছে ভলিউমেট্রিক, আর একটা হচ্ছে ওয়েট। তোমরা ভলিউম আকারে করেছো, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত ভলিউমে নিতে, কতটুকু নিতে হবে তার সলিউশন, মানে লিকুইড ফরম্যাটটা তোমরা নিয়েছো। কিন্তু আমি চেয়েছিলাম যে ওয়েটটা বের করলেই হবে, আর ওয়েটটা খুবই সিম্পল। হোক, একটা জিনিস শিখছি। বিষয়টা হচ্ছে তোমার নর্মাল দ্রবণের ডেফিনিশন হচ্ছে এরকম, 1 নর্মাল যদি বলি তাহলে 1 মোল ওই কেমিক্যাল যদি 1 লিটার পানিতে দ্রবীভূত করা হয় 1 মোল ওজনের। এখন ধরো যে তোমার ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান কত, 100 গ্রাম। 100 গ্রাম যদি 1 লিটার পানিতে দ্রবীভূত হয়, ওই দ্রবণের নর্মালিটি কত, 1। কথা কি বুঝতে পারছো? এটা খুবই সিম্পল ছিল, কিন্তু তোমরা যেভাবে করেছো, এটা আমারও অনেক বছর প্র্যাকটিস নেই, তোমরা প্র্যাকটিস করছো, আমারও কিছু শেখা হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা কি ছিল? আচ্ছা, তারপরে ওরা ওই যে কয়েকজন আছে, যেমন ওদের গ্রুপে ওরা মোটামুটি ক্যালকুলেশন করে যেটাই করুক, মোলারিটি করুক, একটা জিনিস হচ্ছে পজিটিভ। দেখো ওরা যে কাজগুলো করছে, তুমি অ্যাসিড এখানে আসলে ওই গ্রাম আকারে ওয়েট নিয়ে গ্রাম এবং এমএলকে মোটামুটি মানে সিমিলার ধরেই অনেক সময় ওয়েট করে ওইভাবে নেয়, কিন্তু অ্যাকচুয়াল হয় না। তো সেক্ষেত্রে যদি তোমরা ভলিউম বের করে, মোলারিটি বের করে যদি তোমরা ওখান থেকে সলিউশনটা করতে পারো, আরও অ্যাকুরেট হবে। কিন্তু আমি যেটা চেয়েছিলাম
যে সিম্পল জিনিসটা তোমাদের বোঝার, নর্মাল দ্রবণ কাকে বলে, এবং 1 নর্মাল মানে হচ্ছে 1 মোল পরিমাণ যদি দ্রবীভূত এক থাকে 1 লিটারে, তো 1 নর্মাল দ্রবণ। আচ্ছা, এখানে যদি তুমি তাকে 10 দিয়ে ভাগ দাও তাহলে 0.1 নর্মাল। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি 1 লিটারে দ্রবীভূত থাকে 1 নর্মাল সলিউশন অফ ক্যালসিয়াম কার্বনেটেড, সেটাকে যদি তুমি 10 গ্রাম দাও 0.1 হলো না। এইভাবেই নর্মালি করা হয়ে থাকে। তো ঠিক আছে, তোমরা কিছু স্টাডি তো করতে পারছো নাকি? মানে জিনিসগুলো অনেকেই হয়তো জানতা, হয়তো ভুলে গেছিলা, একটু স্টাডি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কিছু না স্যার, খাইতে দিছিল না, বলো, কিছু বলা থাকলে বলো। আমি কেমিস্ট্রির টিচার না ভাই, কেমিস্ট্রির টিচার না, যতটুকু পারি তোমাদেরই বুঝতে হবে, বুঝে নিতে হবে। এখন আসো, শব্দ করো না। আচ্ছা, এই বসো বসো, সময় নেই। বসো। বসো। আচ্ছা, আমরা আজকের টপিকে আসি। আমাদের আসলে এতক্ষণ যা আলোচনা করলাম প্রিভিয়াস ক্লাসের এবং ল্যাব বেসড কিছু আমরা স্টাডি করলাম। আজকের এখান থেকেই আমাদের পড়ানোর কথা ছিল। প্রথম যে টপিক সেটা হচ্ছে তোমার প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার। মানে কি? কী কী সমস্যা তৈরি হয়, তাই না, সংগঠিত হয়, সেটা কার মাধ্যমে? হার্ড ওয়াটারের মাধ্যমে। আচ্ছা, প্রথমে দেখো স্কেল ফরমেশন। স্কেল, এই স্কেল কোন স্কেল? হ্যাঁ, স্কেল ফরমেশন। আচ্ছা, বাসা বাড়িতে পানি ফুটায় খাও কে? ফুটাও? কিসে ফুটাও? পাতিলে। আচ্ছা, কোনো পাতিলে যদি একটু বেশি সময় ধরে ফুটাও তা কে? লাল লাল হয়ে যায়, অনেক সময় অ্যাশ কালার হয়, তাই না? অ্যাশ কালার হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে এইটা যদি খুব বেশি পরিমাণে হয় এই আস্তরণটা, তাহলে কি পাতিল নষ্ট হয়ে যায় না? পাতিল নষ্ট হয়ে যায় না? আচ্ছা, হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি কমে যায়। ইন্ডাস্ট্রিজে বয়লার থাকে, জানো? বিশাল বিশাল বয়লার থাকে, প্রতিদিন টনকে টন পানি স্টিম করা হয়, মানে স্টিম জেনারেট করা হয়। স্টিম তো বোঝো? স্টিম কি? কেন? তোমার কি
অ্যালার্জি আছে? তাহলে কি জন্য নিছো তুমি? এটা কি থেরাপি? স্টেম বাথ। আচ্ছা, স্টেমটা হচ্ছে মানে কি বলে, গরম বাষ্প, জলীয় বাষ্প, তাই না? আচ্ছা দেখো, নর্মালি পানিতে ইন্ডাস্ট্রিজে যে তোমার থাকে, বয়লার থাকে, বয়লারে প্রতিদিন টন পানি কি করা হয়, স্টেম তৈরি করা হয়, বাষ্প তৈরি করা হয়, জলীয় বাষ্প তৈরি করা হয়, যেটা হচ্ছে টেম্পারেচার অনেক বেশি থাকে, 100-র মতো থাকে। আর বিভিন্ন ধরনের মেশিনের বিভিন্ন প্রসেসের টেম্পারেচার কন্ট্রোল করা হয় স্টিম দ্বারা। স্টিমে কিন্তু অনেক টেম্পারেচার তোলা যায়, ঠিক আছে? স্টিমকে প্রেশারাইজ করলে অনেক টেম্পারেচার প্রডিউস করা পসিবল। এখন এই বয়লারে যে এত পরিমাণ, মানে টেক্সটাইল ওয়েট প্রসেসিং বলো আর গার্মেন্টস ওয়াশিং বলো, যেখানে এই স্টিমগুলো ইউজ করা হচ্ছে, পানি ইউজ করা হচ্ছে, বয়লার ইউজ করা হচ্ছে, প্রত্যেকটা পানি হচ্ছে তোমার প্রসেস করে নেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট করে নেওয়া হচ্ছে। যদি ট্রিটমেন্ট করে না নেওয়া হয় তাহলে বয়লার খুব অল্প কিছুদিনে নষ্ট হয়ে যাবে। তারপরেও 100% হার্ডনেস রিমুভ করা পসিবল না। ওই বিলো 50 ppm হলেই সেটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জে নিয়ে আসা হয়, কারণ এখানে কস্ট জড়িত। কারণ ওই পানিকে 100% হার্ডনেস ফ্রি করতে গেলে যে পরিমাণ খরচ হয়, ওইটাতে বয়লার আর 10টা কিনা যাবে। এই জন্য হচ্ছে তোমার বয়লারে ওই যে বললাম যে পানির পাত্র ফোটাইলে নিচে যে ধরনের আস্তরণ পড়ে, সেটাকে আমরা স্কেল বলি। এখানে আরও কিছু কেমিক্যাল রিয়াকশন আছে। দেখো, আমরা পানিতে কি দেখি, পানিকে যদি আমরা নর্মাল একটা র ওয়াটার নিলাম, সেটা হচ্ছে তোমার এর মধ্যে কি আছে তুমি কি জানো? টেম্পোরারি অথবা পার্মানেন্ট কোনো হার্ডনেস আছে জানো? তুমি কি কনফার্ম যে টেম্পোরারি হার্ডনেস আছে নাকি পার্মানেন্ট আছে? জানো না। আচ্ছা, ধরো তোমার এর মধ্যে হচ্ছে বোথ আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট আছে এবং ক্যালসিয়াম সালফেট দুটাই আছে। এখন মানে তোমার টেম্পোরারি হার্ডনেসগুলো কি হয় সেটা এখানে দেওয়া আছে। দেখো, এর পানির মধ্যে টেম্পোরারি এবং পার্মানেন্ট দুটাই আছে। তাহলে নর্মালি টেম্পোরারি হার্ডনেস হচ্ছে বায়ুযুক্ত লবণগুলো থাকলে। আর এই পানিটা কি এয়ার কানেক্টেড না? যদি বাতাসের সংস্পর্শে থাকে তাহলে বাতাস থেকে কি হবে? বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে না, সে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। সেটা আমরা পরের রিয়াকশনে যাচ্ছি, সেখানে আরেকটা হয় যেটা হচ্ছে তোমার করেশন হয়, সেটা করেশন অফ বয়লার, সেটা পরে যাচ্ছি। তার আগে এটা দেখো, ক্যালসিয়াম বাইকার্বনেট এটা কনভার্ট হচ্ছে কিভাবে? যখন তুমি হিট দিচ্ছ বয়লারে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে, আর হচ্ছে কি পানি হচ্ছে। আবার ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যদি থাকে তাহলে এটা কি হচ্ছে তোমার? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কি হচ্ছে? ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, এইগুলি এই যে রিয়াকশনটা টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে, এই রিয়াকশনটা কিসের মাধ্যমে হচ্ছে? যে সিম্পল বয়েলিংয়ের মাধ্যমে এই সল্টগুলি ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এগুলি কোথায় হচ্ছে? এই পানির মধ্যেই হচ্ছে না? ম্যাগনেসিয়াম কার্বনেটটা আবার কি করবে? পানির সাথে এটা আবার কি করতেছে? পানির ভিতরেই যেহেতু হচ্ছে, পানির সাথে বিক্রিয়া করতেছে। পানির সাথে বিক্রিয়া করে কি করতেছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করতেছে। এখন এই যে রিয়াকশনগুলো তাপের কারণে হচ্ছে না এই পাত্রের মধ্যে, বয়লারের মধ্যে, সব কিছু তো এই পাত্রের মধ্যেই আছে। এখন এইগুলো হচ্ছে অধক্ষেপ পড়ে। এইগুলো কি করে? ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এরা একত্রিত হয়, অ্যাসোসিয়েশন হয়, কম্বাইন্ডে একটা ফর্ম তৈরি করে, যেটা ওই যে তোমরা পানি ফুটাইলে পাত্রের নিচে দেখতে পারো। পানি ফুটাইলে
পাত্রের নিচে দেখতে পারো। এই অ্যাসোসিয়েটেড ফর্মকে আমরা কি বলে থাকি? স্কেল বলে থাকি। এই অ্যাসোসিয়েটেড ফর্মকে কি বলি? স্কেল বলি। তোমরা যে স্কেল ইউজ করো সেটা সেই স্কেল না, সেটা আলাদা স্কেল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে একটা কথা লেখা আছে, হিট লস। হিট লস কতটুক? স্যার হ্যাঁ, স্কেল ফরমেশনটা স্যার পুরোটা স্যার, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে শুরু করে ম্যাগনেসিয়াম কার্বনেট বিশেষ করে পুরোটাই এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত। আর এখানে তোমার হচ্ছে এই রিয়াকশনের ইয়াটা তোমার হচ্ছে ইয়া করা না, 100% কী বলে, রিয়াকশন হচ্ছে সাম্যাবস্থা করে না, অথবা তোমার ব্যালেন্সিং করে না, ওইটা পুরোপুরি এখানে হয়তো নাই। তোমরা জাস্ট হচ্ছে আসে না যে যোজনী যোজ্যতার যে ইয়া করা, এটা তোমরা হয়তো করে নিতে পারো, দেখে নিতে, চেক করে নিতে পারো। জাস্ট এখানে অ্যাকচুয়াল প্রোডাক্ট বাই প্রোডাক্ট কী কী আছে সেগুলি লেখা আছে। আর এই যে এখানে দেখো একটা ভুল আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 না? এখানে একটা ভুল আছে, তোমরা একটু দেখে নিও, কারণ এইগুলো মানে হাতে লিখতে গেলে অনেক সময় মিসিং হয়ে যায়। আর হিট লস বাই পাইপ স্কেলিং আপ টু 40% ফর 20 মিলিমিটার স্কেল। 20 মিলিমিটার স্কেলের যদি থিকনেস হয় তাহলে হিট লস হয় হচ্ছে আপ টু 40%। এটা দ্বারা কী বোঝাচ্ছে বলো? হিট লস কোথায় হচ্ছে? কিসের হিট লস হচ্ছে? তোমার তো ক্লাসে কোনো মনোযোগই নাই, তুমি কি কিছু বোঝো না? জি স্যার, বুঝতেছি স্যার। বুঝতেছো? গুড, বলো, তুমি বলো এই হিট লসটা কোথাকার হিট লস হচ্ছে বলো। তোমার নাম কি? ওয়াসিম? হ্যাঁ, তোয়াসিন, গুড, বলো। বয়লার, বয়লার, বয়লিং না, বয়লার। কি হচ্ছে? কেমনে হিটটা লসটা কেমনে হচ্ছে? রাইট, হ্যাঁ রাইট, হয়তো। হ্যাঁ, এই তুমি বলো হিট লস কেন হচ্ছে? বসো 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 বসো। হিট লস কেন হচ্ছে? কি হলো এরকম করে কেন? তুমি বলো হিট লস কেন হচ্ছে? রাইট, বোঝো নাই, তুমি বসো। বোঝো নাই কেন? আমি জানি অনেকেই বুঝছে, তুমি বোঝো নাই কেন? তোমার কনসেন্ট্রেশন নাই এদিকে, এই জন্য যাদের কনসেন্ট্রেশন কম আছে তাদেরকে আমি ধরতেছি। বিষয়টা হচ্ছে এই যে পানি নিয়ে এত পড়াশোনা কেন করতেছি? পানি পুরো টেক্সটাইল ওয়ার্ড প্রসেসিং মানে প্রত্যেকটা প্রসেসকে কন্ট্রোল করতেছে, তার পারফরমেন্স। পানি যদি না বোঝো তাহলে বুঝতে পারবে না যে হুট করে দেখো ডাইংয়ে একটা প্রবলেম হয়ে গেছে, একজন বলে বসবে যে একটু পানির হার্ডনেসটা একটু দেখে আসো, তো পানির WTP চেম্বারে যাও তো কী অবস্থা দেখে আসো। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে পাঠাবে, তুমি ওখানে যেয়ে যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের কাছে ঘুরতে থাকবা যে এটা এরকম কেন হয়েছে, হার্ডনেস কী, PPM কী, ক্যালসিয়াম কার্বনেট কী, অথবা এটার কী কী প্রবলেম, স্কেল কী, পড়াশোনা কীভাবে হচ্ছে। এই টার্মগুলো যখন হচ্ছে তোমার একজন অ্যাসিস্ট্যান্ট আন্ডার মেট্রিক অথবা অশিক্ষিত লোকের কাছে শিখতে হবে, তখন ওরা মনে করবে যে এটা হচ্ছে গুড ফর নাথিং, এটা সার্টিফিকেট নিয়ে আসছে, কিছুই জানে না, ঠিক আছে। আর তুমি যখন এই অ্যাসিস্ট্যান্টের কাছে যাবা, যে শিখবা, তখন তোমার ফলো আপ বস, রিপোর্টিং বস বুঝবে যে এর দ্বারা আমার আসলে এখানে আমার যদি নিজের আপন পেটের ভাইও হয় কিন্তু আমার বিজনেসে যদি ডেভেলপ না হয় তাহলে কী কম। ইন্ডাস্ট্রিজে ঢুকবা চাকরিতে, মানে গেটে ঢুকছো আজকে, চাকরি আজকে আছে, বের হয়ে গেলে বিকালে, কালকে ঢুকতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে।
আছে পলিসি কিছু কিছু জায়গায় ভালো আছে, কিন্তু সে ভালো ফ্যাক্টরি অলমোস্ট 50 থেকে 100, বাকি 49 অথবা 5000 ফ্যাক্টরি হচ্ছে মানে বি ক্যাটাগরির। এখানে তোমার যদি মারেও কিছু করতে পারবে না, কোনো পলিসি নেই, কোনো কমপ্লায়েন্স নেই। এই 100টা ফ্যাক্টরিতে চাকরি নিতে হলে তোমাকে সেই যোগ্যতা অর্জন করে যেতে হবে। আচ্ছা, হিট লসের যে বিষয়টা আসো, হিট লসের হচ্ছে এই যে স্কেলটা পড়তেছে, ও ভালো বলছে, টোসিন না, সে টোসিন, সেই স্কেলটার কারণে তুমি তাপটা কোথায় দিচ্ছ? হিটটা ধরো তোমার বাসাবাড়ির পাতিলের কথাই চিন্তা করো, তাপটা নিচ থেকে পানিতে যাচ্ছে, কন্ডাকশন হচ্ছে, তাই না? তা এটা ট্রান্সফারটা যদি তোমার এই লেয়ারের কারণে সেটা না হয় তাহলে কি হবে? তোমার ধরো যে এই যে ইন্ডাস্ট্রি যে বয়লারকে হিট দেওয়া হচ্ছে, এটা একটু গ্যাস অথবা এনার্জি দিয়েই তো হিটটা জেনারেট করা হচ্ছে, ইলেকট্রিসিটি, গ্যাস, বিভিন্নভাবে ফুয়েল দিয়েই তুমি করতেছো। তো এখানে কি প্রচুর পরিমাণে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে না? মানে তোমার এনার্জি লস্ট হচ্ছে, কস্ট বাড়ছে, পাশাপাশি কি হচ্ছে, যখন এই বয়লারটাকে তুমি হিট দেবা, এখানে ধরো এটা কি, এটা হচ্ছে বয়লারে এখানে তুমি হিট দিচ্ছ। আচ্ছা, বাইরের প্রান্তটা ধরো, ফর এক্সাম্পল বাইরের প্রান্তটা হচ্ছে কি হচ্ছে, প্রচুর হিট পাচ্ছে। ট্রান্সফার যদি ঠিক মতো ওয়াটারের দিকে না হয়, এইখানেই আটকে যায়, তাহলে কি হবে? বাইরের পার্টটা হচ্ছে তোমার এক্সপ্যানশন হতে থাকবে হিটে, আর ভিতরের পার্টটা কি হবে? কম্প্রেশন হতে থাকবে। তখন ইমব্যালেন্স হিটের কারণে, ইমব্যালেন্স প্রসারণ সংকোচনের কারণে কি হয়? ফেটে যায়। বয়লার ফাটে না, মানুষ মারা যায়, শুনছো? অনেক সময় এটা হয়। কথা কি ক্লিয়ার? এই জন্য স্কেলটা কন্টিনিউয়াসলি পরে অল্প হলে পরে যতই WTP করে আসো না কেন, কিন্তু কন্টিনিউয়াসলি একটা ক্লিনিং প্রসেস রাখতে হয়। আচ্ছা, তারপর দেখো রিয়াকশন উইথ সোপ। সাবান পানিতে ফেনা তৈরি করে না, এটা প্রথম ক্লাস থেকে আমি বলতেছি, তাই না? সাবানকে কি করে? সাবান হতে হলে কোন ধরনের সল্ট হতে হবে? সোডিয়াম পটাশিয়ামের। এখানে সোডিয়াম স্টেরেটের সাবানের সংকেত দেওয়া আছে। পানিতে যদি পার্মানেন্ট হার্ডনেস, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট দ্রব হতে থাকে, সাবানের এই সোডিয়াম স্টেরেট, এই সল্টটাকে সোডিয়ামকে রিপ্লেস করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্টে কনভার্ট করে, যার কোনো ফোম জেনারেশন অথবা লেদার ফরমেশনের কোনো ক্যাপাবিলিটি থাকে না, ক্লিনিং এফিসিয়েন্সি থাকে না। এভাবে সাবান অপচয় করে। তারপর হচ্ছে রিয়াকশন উইথ ডাইস্টাফ। প্রত্যেকটা যে রং দেখছো আমাদের মানে ল্যাবের রং দেখছো, ডাইস দেখছো? দেখাও নি, নেক্সট ক্লাসে দেখাবো। রঙের পাউডার দেখছো, রঙের গুঁড়া কোথাও দেখো নাই কখনো? আচ্ছা, আমরা এখানে দেখাবো। আর ডাইস, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এক একটা লবণ, এগুলো এক এক ধরনের লবণ, ঠিক আছে? এইগুলোর হচ্ছে তোমার কি করে, নর্মালি হার্ড ওয়াটার থাকলে পানিতে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এই ক্যালসিয়াম কার্বনেট এগুলো থাকে, এই ডাইসের এই লবণের সাথে বিক্রিয়া করে এদেরকে কি করে, ওয়াটার ইনসলিউবল ফরমেশন করে। ওয়াটার ইনসলিউবল মানে পানিতে দ্রবীভূত হয় না, ওই ডাইস মলিকুলগুলো পানিতে অপচয় হয়ে যায়, মানে ফাইবারের মধ্যে পেনিট্রেট হয় না। এরপর হচ্ছে করেশন অফ বয়লার। এটা দেখো, পানিতে আয়রন থাকে না, আয়রন থাকে, এবং সেই পানিকে যখন একটা পাত্রে, বয়লারে অথবা পাত্রে নিলা, তাপ দিচ্ছ, সেটাকে ওপেন অ্যাটমসফিয়ারে হচ্ছে, উপরের পাশটা খোলা, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে আয়রন পানিতে আসেই কী করে, ফেরাস কার্বনেট প্রডিউস করে, FeCO3। কী কার্বনেট? ফেরাস কার্বনেট। সেই ফেরাস কার্বনেট আর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, ফেরাস কার্বনেট আবার কি করতেছে, পানির ভিতরেই তো রিয়াকশনটা হচ্ছে, সেটা আবার
ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করতেছে, যেটাকে কি বলে? মরিচা। নাম শুনছো? তোমার যদি ওই যে লোহা যদি তুমি ড্যাম কন্ডিশনে এনভায়রনমেন্টে রেখে দাও, মরিচা পড়ে না? আচ্ছা, ডিপোজিট অন টেক্সটাইল গুডস, সাবান হার্ড ওয়াটার ডাইস মলিকুলের সাথে বিক্রিয়া করে ইনসলিবল ফর্ম তৈরি করে। ইনসলিবল মানে অদ্রবণীয়। ডাইস অথবা রং পানিতে দ্রবণীয় হয়, কিন্তু ওই পানিতে যদি তোমার হার্ডনেস থাকে, ওরা কী করে ওই ডাইসটাকে পানিতে দ্রবীভূত হতে দেয় না। তাহলে কি অদ্রবণীয় জিনিস যদি ওই কাপড় দাও, তাহলে কি হবে? পানির সাথেও মেশে নেই, কাপড়ের উপর ডিপোজিট হবে। আরেকটা হচ্ছে ডিটারজেন্টকে কি করতেছে, একটু আগেই বললাম, সোডিয়াম স্টেয়ারেটকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম স্টেয়ারেট করতেছে, যেটার কোনো ডিটারজেন্সি পাওয়ার নেই, অদ্রবণীয় হচ্ছে, সেটাও কি করতেছে? কাপড়ের উপর জমা হচ্ছে। এই দুইটা প্রবলেম খুব মেজর প্রবলেম, স্পট ক্রিয়েট করে, টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর স্পট ক্রিয়েট করে, যার জন্য এক্সট্রা ক্লিনিং ওয়াশিং প্রসেস দরকার হয়। আর 1000 কেজি কাপড় যদি আবার একবার ওয়াশ করতে যাও তুমি ডিটারজেন্ট দিয়ে, বুঝো তার কী পরিমাণ খরচ। 1-2 কেজি কাপড় না, 1-2টা গার্মেন্টস না, হাজার কেজি টন তোমার কাপড় প্রসেস করা হয়। 1 সেন্ট অথবা 1 পয়সা করেও যদি খরচ বাড়ে, দেখবা যে মান্থলি কয়েক লক্ষ টাকা বেশি খরচ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসো বিভিন্ন ধরনের আছে, মেইন প্রবলেম আরও আছে। প্রসেসিং প্রবলেম অফ ওয়াটার, মানে WTPর প্রবলেম কিছু আছে, মেকানিক্যাল প্রবলেম আছে কিছু, পাওয়ার প্ল্যান্টের কিছু ইস্যু আছে। এটা হলো শেষ। হ্যাঁ, হার্ডনেসের সলিউশন হয় না? এটা ভালো একটা কোশ্চেন করছে। হার্ডনেস সলিউশনের জন্য WTP বলতেছি। WTP মানে কি বলো? WTP মানে কি? WTP হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নেক্সট ক্লাসের থিওরিতে আমরা হার্ডনেস রিমুভ করতে থাকবো, ওটাকে বলে ওয়াটার সফেনিং প্রসেস। আমরা 4-5টা প্রসেস পড়ব। সোডা লাইম প্রসেস পড়ব, ডিমিনারেলাইজেশন অথবা পারমোটেড প্রসেস পড়ব, তারপর হচ্ছে জিওলাইট প্রসেস আছে, আয়োনাইজেশন প্রসেস আছে। ওই যে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফায়ার আছে না, তাদের কাজ হচ্ছে কিছুটা এইরকমই, সেগুলো আমরা দেখব। তোমরা ওই যে বিভিন্ন ধরনের সোডা দিয়ে পানি পরিষ্কার করে শুনছো, এগুলো আমরা কালকের ক্লাসে দেখব। ঠিক আছে।